দেখো আজকে আমরা কারশফের কারেন্ট ল আর ভোল্টেজ ল নিয়ে আলোচনা করব, আর এই টাইপের যে ম্যাথগুলা কীভাবে সলভ করতে হয় সেটা বুঝব। তো এইখানে কারশফের কারেন্ট ল এবং ভোল্টেজ লয়ের যে মূলত বেসিক যে জ্ঞান সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। তো কারশফ কারেন্ট ল, বিজ্ঞানী কারশফ, জার্মান বিজ্ঞানী, দুইটা সূত্র আবিষ্কার করছে, যার একটা কারেন্ট ল আর একটা ভোল্টেজ ল হিসেবে পরিচিত, অর্থাৎ একটা কারেন্টকে নিয়ে আর একটা ভোল্টেজকে নিয়ে। তো কারশফ কারেন্ট লতে যেটা বলছে, কোনো বৈদ্যুতিক সার্কিটের একটি সংযোগস্থল বা নোডে বা জাংশনে মিলিত হওয়া কারেন্টের বীজগণিতিক যোগফল 0। তো দেখো এইখানে এটা একটা বৈদ্যুতিক সার্কিট। তো সংযোগস্থল বা নোড বলতে আসলে বা জাংশন বলতে আসলে কি বোঝাচ্ছে, এই রেজিস্টরটা এই বিন্দুতে মিলিত হয়েছে, তারপর এই রেজিস্টরটাও এই বিন্দুতে মিলিত হয়েছে, এই যে রেজিস্টরটা এটাও এই বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে তিনটা যে রেজিস্টর, এটা এক একটা হচ্ছে ব্রাঞ্চ, প্রত্যেকটাকে বলা হচ্ছে এক একটা ব্রাঞ্চ বা শাখা। তো প্রত্যেকটা শাখায় একটা বিন্দুতে এসে মিলিত হয়েছে। তাহলে এই যে মিলিত হওয়ার যে স্থানটা, এটাকে বলা হচ্ছে সংযোগস্থল অথবা নোড অথবা জাংশন। তো এই সংজ্ঞাতে বলছে কোনো বৈদ্যুতিক সার্কিটের একটি সংযোগস্থল বা নোড বা জাংশনে, অর্থাৎ এই বিন্দুতে মিলিত হওয়া কারেন্টের বীজগণিতিক যোগফল 0। মানে এইখানে যে কারেন্টগুলা মিলিত হবে, দেখো এইখানে ব্যাটারি, তাহলে ব্যাটারি প্লাস প্রান্ত থেকে একটা কারেন্ট আসতেছে, এইখানে একটা কারেন্ট চলে যাচ্ছে, এইখানে একটা কারেন্ট চলে যাচ্ছে, এইদিকে একটা কারেন্ট চলে যাচ্ছে। তো এই যে এই বিন্দুতে কিন্তু প্রত্যেকটা কারেন্ট এসে মিলিত হচ্ছে, এইখানে একটা কারেন্ট আসার পরে দুই দিক থেকে চলে যাচ্ছে। তাহলে এই সংযোগস্থলে আগত কারেন্ট, মানে এই সংযোগস্থলে কারেন্টের বীজগণিতিক যোগফল 0 অথবা সংযোগস্থলে আগত কারেন্ট নির্গত কারেন্টের সমান, অর্থাৎ যে কারেন্টটা আসতেছে সেই কারেন্টটা নির্গত যে কারেন্ট চলে যাচ্ছে সেই কারেন্টের সমান। অর্থাৎ দুইভাবেই বলা যায়, একটা হচ্ছে বীজগণিতিক যোগফল 0, যে কারেন্টগুলো আসতেছে অথবা চলে যাচ্ছে তার বীজগণিতিক যোগফল 0, অথবা আগত কারেন্ট নির্গত কারেন্টের সমান। এখন এই যে এ বিন্দুতে যদি আমরা কেসিএল প্রয়োগ করি, তাহলে দেখতে পাই যে এইখানে আমার আসতেছে কোন কারেন্ট, এইখান থেকে এ বিন্দুতে আসতেছে হচ্ছে I1। এই কারণে I1-এর আগে প্লাস, যেটা আসবে সেটা প্লাস আর যেটা চলে যাবে সেটা মাইনাস। দেখো এই বিন্দু থেকে চলে যাচ্ছে I2 আর এই বিন্দু থেকে চলে যাচ্ছে I3। তাহলে আমরা প্রথমে বলছিলাম কি কারেন্টের বীজগণিতিক যোগফল 0, তার মানে এই যেটা আসতেছে সেটার আগে প্লাস, যেটা চলে যাচ্ছে সেটা দুইটার আগে মাইনাস, ইজিক্যাল টু 0। অর্থাৎ এই যে বীজগণিতিক যোগফল আছে এটার মান হচ্ছে 0। এখন এই যে এই মাইনাস যে দুইটা আছে, এই দুইটাকে যদি ইকুয়ালের ওই পাশে নিয়ে যাই তাহলে তারা প্লাস হয়ে যায়। তার মানে এইখানে বোঝাচ্ছে কি I1 সমান I2 প্লাস I3। তার মানে এই বিন্দুতে আসতেছিল কোন কারেন্ট, I1, চলে যাচ্ছে কোন কারেন্ট, I2 এবং I3। তার মানে এখানে আমরা এই ইকুয়েশন অনুযায়ী বলতে পারি যে আগত কারেন্ট মানে যে কারেন্টটা আসতেছে সমান যে কারেন্ট চলে যাচ্ছে, অর্থাৎ দুইটা কারেন্ট চলে যাচ্ছে, এই দুইটার যোগফল হবে যে কারেন্টটা আসতেছে সেই কারেন্টের সমান। এখানে আরেকটা সার্কিটের মতো দেখানো হয়েছে আর কি, এটা সার্কিট না, একটা সংযোগস্থল শুধু দেখানো হয়েছে। সংযোগস্থলে আমরা দেখতেছি যে I1 কারেন্ট আসতেছে, I2 কারেন্ট চলে যাচ্ছে, I3 কারেন্ট চলে যাচ্ছে, I4 কারেন্ট আসতেছে, I5 কারেন্ট চলে যাচ্ছে। তাহলে যে কারেন্টগুলো আসতেছে তার আগে প্লাস, তাহলে I1 যেহেতু আসতেছে I1-এর আগে প্লাস, I2 চলে যাচ্ছে I2-র আগে মাইনাস, I3 চলে যাচ্ছে I3-র আগে মাইনাস, I4 আসতেছে I4-এর আগে প্লাস, I5 চলে যাচ্ছে I5-এর আগে মাইনাস। তার মানে এইগুলোর বীজগণিতিক যোগফল কি 0, যেটা সংজ্ঞার সাথে মিলে যায়, অর্থাৎ বীজগণিতিক যোগফল 0।
এখন আমি যদি এই প্লাসগুলোকে এই পাশে রাখি, এখন এখানে প্লাস আছে I1 এবং I4, এই দুইটাকে শুধু রাখি, তাহলে এই মাইনাসগুলোকে এই পাশে নিলে কি হচ্ছে যে I2 এই পাশে গিয়ে প্লাস হয়ে যাচ্ছে, I3টা এই পাশে গিয়ে প্লাস হয়ে যাচ্ছে, I5টা মাইনাস ছিল এই পাশে গিয়ে প্লাস হয়ে যাচ্ছে। তার মানে এখানে আমার আসতেছে যে কারেন্ট I1 I4 আগত কারেন্ট সমান I2 I3 I5, এগুলো হচ্ছে নির্গত কারেন্ট। অর্থাৎ আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের পরিমাণ হবে সমান। এটা ছিল কারশফের কারেন্ট ল। এখন কারশফের ভোল্টেজ লতে যদি যাই, কারশফ তার ভোল্টেজ লতে যেটা বলছে, কোনো বদ্ধ বৈদ্যুতিক লুপে ভোল্টেজ সমূহের বীজগণিতিক সমষ্টি শূন্য হয়। এটা হচ্ছে আমাদের বৈদ্যুতিক লুপ বলতে আসলে যেটা বোঝাচ্ছে, এই যে এইখানে এইটা একটা লুপ, এইটা একটা লুপ, এইটা একটা লুপ, এটাকে বলা হচ্ছে এক একটা লুপ। এইখানে আমরা নামকরণ করছি, দেখো কোনো বৈদ্যুতিক লুপে ভোল্টেজ সমূহের বীজগণিতিক সমষ্টি শূন্য। এখানে ছিল কারেন্ট আর এখানে হচ্ছে ভোল্টেজ। তো এখানে মনে করো 10 ভোল্টের একটা ব্যাটারি আছে, এখান থেকে একটা কারেন্ট বের হচ্ছে, কারেন্টটা যাচ্ছে 5 ওহমের মধ্য দিয়ে। এইখানে এই সার্কিটের ক্ষেত্রে কারেন্টের ডিরেকশনটা ইম্পর্টেন্ট, অর্থাৎ ভোল্টেজ লয়ের ক্ষেত্রে কারেন্ট যেদিক দিয়ে ঢুকবে সেটা হচ্ছে প্লাস, আর যেদিক দিয়ে বের হবে সেটা হচ্ছে মাইনাস। তো আমরা এখানে দেখতেছি ব্যাটারি থেকে একটা কারেন্ট বের হচ্ছে, সেটা হচ্ছে I1টা 5 ওহমের মধ্য দিয়ে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে তার প্লাস প্রান্ত, এটা হচ্ছে মাইনাস প্রান্ত। এই বিন্দুতে যাওয়ার পরে এটা হচ্ছে I2, তাহলে I2টা 2 ওহমের মধ্য দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে তার প্লাস প্রান্ত, এটা হচ্ছে মাইনাস প্রান্ত। কারেন্ট যে প্রান্ত দিয়ে ঢুকবে প্লাস, যে প্রান্ত দিয়ে বের হবে সেটা হচ্ছে মাইনাস। আবার এখানে দেখতেছি 20 ভোল্ট যেটা আছে, এখান থেকে প্লাস থেকে একটা কারেন্ট বের হয়ে আসতেছে, 6 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে, তার মানে এই প্রান্ত দিয়ে ঢুকতেছে, এটা হচ্ছে প্লাস, আর এই প্রান্ত দিয়ে বের হচ্ছে, এটা হচ্ছে মাইনাস। তো এখন লুপ, এইখানে দেখো দুইটা লুপ আছে, ABFEFA, এটা একটা লুপ, আবার এখানে BCDEB, এটা আর একটা লুপ। তো আমরা প্রথমে এই লুপে KVL প্রয়োগ করব, দেখি কি হয়। তো KVL প্রয়োগ করার সময় এরকম নামকরণ করে নিতে হয়, নামকরণ করে নিলে পরে মূলত অ্যাপ্লিকেশনটা করা সহজ হয়। তো এখানে ABEFA, এটা তোমরা নিজেদের মতো করে নামকরণ করে নিতে পারো, অথবা যদি কোশ্চিনে দেওয়া থাকে নামকরণটা, তাহলে কোশ্চিন অনুযায়ী দিবা। তাহলে এখানে আমাদের ভোল্টেজ লতে কিন্তু বলা ছিল ভোল্টেজ সমূহের বীজগণিতিক সমষ্টি শূন্য, কারেন্ট লতে বলা ছিল কারেন্ট সমূহের, আর এখানে হচ্ছে ভোল্টেজ। তো এখানে একটা বিষয় খেয়াল রাখা লাগবে, ভোল্টেজের ক্ষেত্রে আমরা কি জানি, ভোল্টেজ V = IR। তো কোনো জায়গা যদি ভোল্টেজের মানটা দেওয়া না থাকে, যেমন এখানে ব্যাটারির ক্ষেত্রে ভোল্টেজের মানটা দেওয়া আছে 10 ভোল্ট, কিন্তু এইখানে তো ভোল্টেজ নাই, কিন্তু ভোল্টেজের ক্ষেত্রে আমরা সংজ্ঞা জানি V = IR, ওহমস ল। তাইলে I এবং R এই দুইটাকে গুণ করলে আমরা ভোল্টেজের মানটা পেয়ে যাব। তো এখন আমরা KVL যখন অ্যাপ্লাই করব, কোথা থেকে কোথা যাচ্ছি এটা খেয়াল রাখবা। প্রথমে যাচ্ছি A থেকে B তে, অর্থাৎ AB। তাহলে A থেকে B তে যাচ্ছি, কারেন্ট প্রথমে ডিরেকশনটা দিয়ে নিতে হবে, যে প্রান্ত দিয়ে ঢুকতেছে সেটা প্লাস প্রান্ত, যে প্রান্ত দিয়ে বের হচ্ছে সেটা মাইনাস প্রান্ত। তাহলে A থেকে B তে যাচ্ছি আমি প্রথমে, তাহলে A থেকে B তে যদি যাই, তাহলে এইখানে একটা বিষয় খেয়াল করবা, আমার লুপে ঘোরার সময়, অর্থাৎ এই লুপ দিয়ে আমি যখন ঘুরব, তখন এইখানে যে প্রান্ত দিয়ে বের হবা সেই প্রান্তের সিম্বল নিয়ে কাজ করবা। দেখো আমি A থেকে B তে যখন যাচ্ছি তখন মাইনাস প্রান্ত দিয়ে বের হচ্ছে, যদি প্লাস নিয়ে কাজ করতে চাও তাহলে সবগুলারই আগেরটা নিয়েই কাজ করতে হবে। তা আমি সবসময় যে প্রান্ত দিয়ে বের হই সেটা নিয়ে কাজ করি। তাহলে A থেকে B তে যখন যাই তখন কোন প্রান্ত দিয়ে বের হচ্ছি, মাইনাস প্রান্ত দিয়ে, অর্থাৎ ঢুকতেছি প্লাস প্রান্ত দিয়ে, বের হচ্ছি মাইনাস প্রান্ত দিয়ে। তাহলে এখানে সিম্বলটা আসবে প্রথমে মাইনাস।
তো এইখানে তো ভোল্টেজ নাই, এখানে কি আছে, রেজিস্ট্যান্স আছে আর কারেন্ট আছে। তাহলে আমরা ভোল্টেজের সূত্র জানি কি, ভি ইজ ইকুয়াল টু আইআর, অর্থাৎ কারেন্ট এবং রেজিস্ট্যান্সের গুণফল। তাহলে আমরা বের হচ্ছি এ থেকে বিতে যাচ্ছি, বের হচ্ছি কোন প্রান্ত দিয়ে, মাইনাস প্রান্ত দিয়ে। তাহলে এইখানে মাইনাস, তাহলে ভোল্টেজ যেহেতু নাই, তাহলে কারেন্ট এবং রেজিস্ট্যান্স গুণ করে দিলেই আমরা ভোল্টেজ পাবো। তাহলে এখানে আমার কারেন্ট কত, এই শাখায় কারেন্ট হচ্ছে I1 আর রেজিস্ট্যান্স হচ্ছে 5 ওহম। তো আমরা এখানে গুণ করে দিছি I1 ইন্টু 5। তাহলে এ থেকে বিতে মানটা আমি পেয়ে গেলাম মাইনাস I1 ইন্টু 5। তারপরে কোথায় যাচ্ছি, বি থেকে ইতে, অর্থাৎ বি থেকে ইতে যাচ্ছি, বেরোচ্ছি কোন প্রান্ত দিয়ে, মাইনাস প্রান্ত দিয়ে। তাহলে এখানে আমাকে মাইনাস নিতে হবে। তাহলে এই শাখার কারেন্ট কোনটা, I2, রেজিস্ট্যান্স 2, তার মানে গুণ করে দেওয়া হয়েছে I2 ইন্টু 2, অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু আইআর সূত্র অনুযায়ী। তারপরে কোথায় যাচ্ছি, ই থেকে এফে। তো ই থেকে এফে যাচ্ছি, এর মধ্যে কোনো কিছু নাই, তাহলে আমাকে ক্যালকুলেশনে এখানে আর কোনো কিছু আনতে হবে না। তারপর কোথায় যাচ্ছি, এফ থেকে এতে, এফ থেকে এতে। তাহলে এফ থেকে এতে যাচ্ছি, বেরোচ্ছি কোন প্রান্ত দিয়ে, প্লাস প্রান্ত দিয়ে। তাহলে প্লাস, এখানে আমার ভোল্টেজের মানটা দেওয়া আছে, তার মানে সরাসরি আমি ভোল্টেজের মানটা এখানে বসিয়ে দেব। তারপরে 5 ইন্টু I1, এটা গুণ করলে হয় -5I1, 2 ইন্টু I2 মানে -2I2, আর এটা হচ্ছে 10। তো এইভাবে এইখানে একটা লুপ অ্যাপ্লাই করলাম, এখানে আর একটা লুপ অ্যাপ্লাই করা যায়। তো মূলত ক্যালকুলেশনটা এইভাবে করতে হবে। দেখো, আমরা এখন তাহলে এই নিয়ম অনুযায়ী একটা ম্যাথ সলভ করি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা সার্কিট, একটু জটিল টাইপের সার্কিট দেওয়া আছে। তো এই সার্কিটের ক্ষেত্রে কারেন্টের যে নামকরণগুলো এটা দেওয়া আছে, I1 I2, অর্থাৎ এইখানে ব্যাটারি থেকে কারেন্ট আসতেছে, আসার পরে এখানে প্যারালাল দুইটা পথ, একটা কারেন্ট এই দিকে যাচ্ছে। এই টাইপের ম্যাথগুলো পরীক্ষাতে আসে। এখানে একটা কারেন্ট যাচ্ছে, এটাও 10 ওহমের মধ্য দিয়ে একটা কারেন্ট যাচ্ছে I1। তারপরে এখানে 20 ওহমের মধ্য দিয়ে যাচ্ছে I2। তো এইখানে এই যে প্লাস মাইনাস চিহ্নগুলো আসলে দেওয়া থাকবে না, আমি ম্যাথ করার সুবিধার্থে প্লাস মাইনাস দিয়ে নিয়েছি। তো কারেন্ট যে প্রান্ত দিয়ে ঢুকবে সেটা হচ্ছে প্লাস, আর যে প্রান্ত দিয়ে বের হবে সেটা হচ্ছে মাইনাস। এটা ম্যাথের মধ্যে দিয়ে নিবা, তাহলে সেই ক্ষেত্রে ম্যাথ সলভ করতে সুবিধা হবে। তারপরে এইখানে 20 ওহমের মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, তাহলে এই দিক দিয়ে ঢুকতেছে কারেন্ট, তার মানে এটা প্লাস, যে প্রান্ত দিয়ে বের হচ্ছে এটা মাইনাস। তারপরে এইখানে আর একটা রেজিস্ট্যান্স আছে বি আর ডি এর মাঝে। তো এইখানে একটা কারেন্ট চলে যাচ্ছে। ডিরেকশনগুলো ম্যাথে এরকম দেওয়াই থাকবে, অথবা যদি দেওয়া না থাকে তাহলে তুমি তোমার নিজের মতো করে দিয়ে নিবে। তো এইখানে বি থেকে ডি এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে I3। তাহলে এটা যে প্রান্ত দিয়ে ঢুকতেছে সেটা প্লাস, যে প্রান্ত দিয়ে বের হচ্ছে এটা মাইনাস। তারপরে বি থেকে সিতে একটা কারেন্ট যাচ্ছে, এটা হচ্ছে I4 নামকরণ করা হয়েছে। তাহলে যে প্রান্ত দিয়ে ঢুকতেছে সেটা প্লাস, যে প্রান্ত দিয়ে বের হচ্ছে সেটা মাইনাস। আর ডি থেকে সিতে এখানে আর একটা কারেন্ট দেওয়া আছে I5। তাহলে এই দিকে যাচ্ছে, ডি থেকে সি এর দিকে যাচ্ছে, তার মানে যে প্রান্ত দিয়ে ঢুকতেছে সেটা প্লাস, যে প্রান্ত দিয়ে বের হচ্ছে সেটা মাইনাস। তো কারশফের নিয়মের ক্ষেত্রে ম্যাথ করার সময় কোনো একটা শাখাকেও বাদ দিয়ে করা যাবে না ম্যাথ। মানে এখানে যে 10 ওহম, 20 ওহম, 30 ওহম, এটাকে একবার ক্যালকুলেশন করতে হবে। অর্থাৎ এইখানে 3টা লুপ পাবো আমরা, এইটার জন্য একটা লুপ পাবো, তারপরে হচ্ছে এইখানে বি সি ডি এইটার জন্য একটা লুপ পাবো, আবার হচ্ছে এইখানে যে 4 ভোল্ট যেটা আছে এটাকে নিয়ে আর একটা লুপ করব। তো এখন যদি নামকরণ করা না থাকে তাহলে খেয়াল করবা যে প্লাস থেকে একটা কারেন্ট আসার পরে এই বিন্দুতে আসার পরে ভাগ হয়ে যায়, অর্থাৎ দুই শাখায় যাবে। তার মানে এইখান থেকে একটা কারেন্ট যাচ্ছে, এই দিকে একটা কারেন্ট যাচ্ছে। তো এই কারেন্টের নাম দিবা I1, এটা হচ্ছে I2। তারপর I1 এই বিন্দুতে যাচ্ছে, যাওয়ার পরে কি আবার দুইটা পথ হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে I3, এটা হচ্ছে I4। তো এখন দেখো এইখানে আমরা ভাগ করে দিলাম, I1 এইখানে যাওয়ার পর ভাগ হয়ে যাচ্ছে, তার মানে এইখানে আসতেছে কি I3টা এই বিন্দুতে আসতেছে, আবার I2টাও এই বিন্দুতে আসতেছে, আসার পরে এখানে I5 হয়ে যাচ্ছে। তো আমরা যখন KCL অ্যাপ্লাই করব এটার মানটা আসলে বুঝতে পারবো। তো প্রথমে আমরা যেটা করব, যেহেতু বলছে যে প্রতিটি শাখার কারেন্ট নির্ণয় করো, তার মানে এখানে KCL প্রয়োগ করতে বলছে আর কি, কারশফ ল অনুযায়ী।
তো আমরা কি করব, এইটা হচ্ছে আমাদের একটা সংযোগ বিন্দু, এইটা একটা সংযোগ বিন্দু। দেখো এইখানে এই রেজিস্টার সংযোগ হয়েছে, এই রেজিস্টার সংযোগ হয়েছে, তার মানে এটা একটা সংযোগ বিন্দু, এটা একটা সংযোগ বিন্দু। এইখানে একটা রেজিস্টার, এখানে একটা রেজিস্টার, এখানকার একটা রেজিস্টার এই বিন্দুতে এসে সংযোগ হয়েছে। তার মানে এখানে বি বিন্দু আর হচ্ছে ডি বিন্দু হচ্ছে সংযোগ বিন্দু। তো আমরা সংযোগ বিন্দুতে এখন কেসিএল প্রয়োগ করব, অর্থাৎ যে বিন্দুতে কারেন্ট আসতেছে এবং চলে যাচ্ছে। তাহলে এই বিন্দুতে যদি কেসিএল প্রয়োগ করি, তাহলে এই বিন্দুতে আমরা দেখতেছি যে কোন কারেন্টটা আসতেছে। এই যে শুধু হচ্ছে এখানে তিনটা রেজিস্ট্যান্স সংযোগ আছে, একটা হচ্ছে 10 ওহম, একটা 30 ওহম আর একটা 40 ওহম। তাহলে এখানে বি বিন্দুতে আমরা দেখতেছি I1 কারেন্টটা আসতেছে আর I3 এবং I4 চলে যাচ্ছে। তাহলে কারশফের নিয়ম অনুযায়ী আমরা দুইটার যোগফলও করতে পারি অথবা বলতে পারি আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট। তার মানে যে কারেন্টটা আসতেছে সেটা একদিকে থাকবে আর যে কারেন্ট চলে যাচ্ছে তার যোগফল থাকবে আরেক দিকে। তাহলে বি বিন্দুতে যদি কেসিএল প্রয়োগ করি, তাহলে এই বিন্দুতে আসতেছে হচ্ছে I1 কারেন্ট আর চলে যাচ্ছে I3 এবং I4, এই দুইটার যোগফল। তাহলে I1 = I3 + I4। এখন আমরা I3 আর I4টাকে এই পাশে নিয়ে আসছি আর I1টাকে এই পাশে এক্সচেঞ্জ করা হয়েছে আর কি। তো এখন আমরা যদি I4 এর মানটা বের করতে চাই, I4 এর মানটা আমাদের এই ক্ষেত্রে এই ম্যাথটা করার ক্ষেত্রে I4 এর মানটা বের করে রাখতে হবে। তাহলে I3টা প্লাস আছে, এই পাশে গেলে মাইনাস হবে। তাহলে বি বিন্দুতে যখন কেসিএল প্রয়োগ করতেছি তখন আমরা I4 এর যে মানটা পাচ্ছি I1 - I3, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এখন বি বিন্দুতে কেসিএল প্রয়োগ করা শেষ, তাহলে আমরা এবার ডি বিন্দুতে কেসিএল প্রয়োগ করব। তাহলে ডি বিন্দুতে যদি কেসিএল প্রয়োগ করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে কারেন্ট আসতেছে I2 কারেন্ট, I3 কারেন্ট দুইটাই আসতেছে আর চলে যাচ্ছে I5 কারেন্ট। তাহলে আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট কারশফের ল অনুযায়ী। তাহলে আগত কারেন্ট কি, I2 আর I3 এই দুইটার যোগফল হচ্ছে আগত কারেন্ট, আর চলে যাচ্ছে এই বিন্দু থেকে চলে যাচ্ছে I5, তার মানে নির্গত কারেন্ট হচ্ছে I5। অর্থাৎ এখন আমি যদি I5টাকে এক্সচেঞ্জ করি, I5টাকে এই পাশে নিয়ে আসলাম, মানে ইকুয়ালের ওই পাশে যেগুলো ছিল উল্টা করে দেওয়া হয়েছে আর কি। I5 = I2 + I3, তার মানে I5 এর মানটা আমরা পাচ্ছি I2 + I3। অর্থাৎ এই দুইটা সংযোগ যে বিন্দু ছিল এখানে আমরা কেসিএল প্রয়োগ করলাম। তো এখন আমাদের কেভিএল প্রয়োগ করতে হবে লুপে। তাহলে আমরা বলছি এইখানে কোনো একটা শাখাকেও বাদ দেওয়া যাবে না, অর্থাৎ সবগুলো নিয়েই ক্যালকুলেশন করতে হবে। তো আমরা এইখানে দেখতে পাচ্ছি যে তোমার হচ্ছে এইখানে যদি আমরা একটা লুপ অ্যাপ্লাই করি, এ থেকে বি, বি থেকে ডি, ডি থেকে এ, খেয়াল রাখবা যেখান থেকে শুরু করবা সেখানে আবার ফিরে আসতে হবে। অর্থাৎ এ থেকে শুরু করলে এতে ফিরে আসতে হবে, বি থেকে শুরু যদি করো বিতে আবার ফিরে আসা লাগবে। তো এই যে দেখো আমরা এ থেকে বি, বি থেকে ডি, ডি থেকে এতে আবার আসব। তাহলে এই ক্ষেত্রে যেটা হচ্ছে এ বি ডি এ লুপে কেভিএল প্রয়োগ করে পাই। তাহলে এ বি ডি এ, এ বি ডি এ, তাহলে প্রথমে আমরা কোথায় যাচ্ছি, এ থেকে বিতে। তো কেভিএল এর ক্ষেত্রে কি হয়, ভি = IR, অর্থাৎ কারেন্ট এবং রেজিস্ট্যান্সের গুণফল। তাহলে এ থেকে বিতে যখন যাচ্ছি আমি বেরোচ্ছি কোন প্রান্ত দিয়ে, মাইনাস প্রান্ত দিয়ে। তাহলে -I × R, তার মানে 10, আর হচ্ছে এখানে যে I1 আছে এটা গুণ হবে, আর বেরোচ্ছে যেহেতু মাইনাস প্রান্ত দিয়ে তার মানে এটার আগে একটা মাইনাস হবে। তো তাহলে এইখানে আমার হচ্ছে -10 I1 একবারে গুণ করে দেওয়া হয়েছে, 10 I1, 10 হচ্ছে রেজিস্ট্যান্সের মান, I1 হচ্ছে কারেন্টের জন্য I1। তাহলে এ থেকে বিতে আমার যতটুকু ছিল ক্যালকুলেশন করা শেষ। এবার কোথায় যাচ্ছে, বি থেকে ডিতে। তাহলে বি থেকে ডিতে যদি যাই, তাহলে বেরোচ্ছে কোন প্রান্ত দিয়ে, কারেন্ট 30 ওহমের মধ্যে দিয়ে ঢুকতেছে, তার মানে প্লাস প্রান্ত দিয়ে ঢুকতেছে, মাইনাস প্রান্ত দিয়ে বেরোচ্ছে। তাহলে আমি যাচ্ছি কোন দিকে, বি থেকে ডিতে, তার মানে বেরোচ্ছি কোন প্রান্ত দিয়ে, মাইনাস প্রান্ত দিয়ে। তাহলে রেজিস্ট্যান্স কি 30 আর হচ্ছে কারেন্ট I3, তার মানে এখান থেকে আমরা পাচ্ছি -30 I3। তারপরে কোথায় যাচ্ছি, ডি থেকে এতে। আমি যাচ্ছি কোথায়, ডি থেকে এতে। আমি যাচ্ছি কিন্তু ডি থেকে এতে, কিন্তু কারেন্ট আসতেছে কোন দিকে, এই দিকে আসতেছে, তার মানে ডি থেকে এতে যাচ্ছি, বেরোচ্ছি কোন প্রান্ত দিয়ে, প্লাস প্রান্ত দিয়ে। অর্থাৎ লুপের উপর ডিপেন্ড করবে। এই যে এ বি ডি এ, আমি যাচ্ছি ডি থেকে এ এর দিকে, তার মানে আমি এই অনুযায়ী ক্যালকুলেশন করব যে কোন দিক দিয়ে বের হচ্ছে।
তাহলে বেরোচ্ছি আমি ডি থেকে এতে যখন যাচ্ছি তখন প্লাস দিয়ে বেরোচ্ছি, তাহলে প্লাস আমার কারেন্টের মান হচ্ছে I2, রেজিস্ট্যান্স হচ্ছে 20, তাহলে প্লাস 20 I2 ইজিক্যাল টু 0। যেহেতু ভোল্টেজ সমূহের বীজগণিতিক যোগফল 0, তার মানে আমরা এখানে একটা লুপ অ্যাপ্লাই করে এর ফলাফল ইজিক্যাল টু 0 লিখবো আর কি। এখন আমরা সাজাই নেই, I1টাকে -10 I1, তারপরে কি আছে +20 I2, +20 I2 -30 I3। ক্যালকুলেশনের সুবিধার্থে এটাকে আমরা সাজাই নেব। তারপরে আবার কি BCDB, তো যেখান থেকে লুপ অ্যাপ্লাই করব শেষ হবে সেখানেই BCDB লুপে KVL প্রয়োগ করে পাই। তাহলে BCDB, তাহলে বি থেকে সিতে যাচ্ছি, বেরোচ্ছি কোন প্রান্ত দিয়ে, মাইনাস প্রান্ত দিয়ে, তাহলে মাইনাস রেজিস্ট্যান্সের মান 40 আর হচ্ছে কারেন্টের মান I4। বি থেকে সিতে যাচ্ছি, প্রথমে যাচ্ছি বি থেকে সিতে, তাহলে মাইনাস রেজিস্ট্যান্সের মান 40 আর কারেন্টের মানটা হচ্ছে I4। তারপরে কোথায় যাচ্ছি, সি থেকে ডিতে, তাহলে সি থেকে ডিতে যাচ্ছি আমি, সি থেকে ডিতে যাচ্ছি, তাহলে বেরোচ্ছি কোন প্রান্ত দিয়ে, প্লাস প্রান্ত দিয়ে, কারেন্টের ডিরেকশনে এইদিকে, যেহেতু প্লাস প্রান্ত দিয়ে বের হচ্ছি তার মানে প্লাস রেজিস্ট্যান্সের মান 20, কারেন্টের মান I5, দেখো +20 I5। তারপরে কোথায় যাচ্ছি, ডি থেকে বিতে, ডি থেকে বিতে যাচ্ছি, তার মানে ডি থেকে বিতে যদি যাই তার মানে প্লাস প্রান্ত দিয়ে বের হচ্ছে, প্লাস কারেন্টের মান I3, রেজিস্ট্যান্স 30, অর্থাৎ এই দুইটার গুণফল +30 I3, তার মানে এখানে আমরা পাচ্ছি +30 I3 ইজিক্যাল টু 0। কারণ এখানে KVL অ্যাপ্লাই করা শেষ। তো আমরা এখন যেটা করছি, এই যে প্রথমে যখন KCL প্রয়োগ করছি তখন I4 আর I5 এর মানটা আমরা কি করছি, বের করে নিয়েছি। তাহলে I4 আর I5 এর মান, I4 এর মান আমরা জানি কি I1 - I3, আর I5 এর মান জানি I2 + I3। তো এখন এই যে সমীকরণটা আসলো এখানে -40, এখন I4 এর মানটা আমরা কত জানি, I1 - I3, এটা বসিয়ে দেওয়া হয়েছে, +20, I5 এর মান জানি কি I2 + I3, অর্থাৎ I4 এর পরিবর্তে বসানো হয়েছে I1 - I3, আর I5 এর পরিবর্তে I2 + I3 +30 I3। এই যে এখানে পাশে নোট লিখে দিবা যে সমীকরণ 1 ও 2 হতে I4 ও I5 এর মান বসিয়ে পাই। তো এখন এখানে কি হবে, এটা গুণ হবে, তাহলে -40 I1 আর মাইনাসে মাইনাসে +40 I3, তারপর +20 I2 +20 I3 +30 I3 ইজিক্যাল টু 0। তো এখন আমাদের এখানে দেখো I1, তারপরে I2, I3 আছে 3টা, তাহলে আমরা এগুলোকে একটু সাজাই নিই। -40 I1 যেহেতু প্রথমটা, তাহলে প্রথমে এটাকে রাখবো সমীকরণের প্রথমে। তারপরে I2 আছে একটা, +20 I2, I3 আছে এখানে +40 I3, +20 I3 +30 I3, তার মানে -40 I1 +20 I2, আর এই তিনটাকে বীজগণিতিক যে যোগ করলে আসতেছে হচ্ছে 90 I3 ইজিক্যাল টু 0। তো এটার আরেকটা ইকুয়েশন নাম দিলাম, সেটা হচ্ছে 5। এখানে একটা ইকুয়েশন সেটা হচ্ছে 4, আর এটা হচ্ছে 5 নাম্বার ইকুয়েশন। তো আমাদের দুইটা লুপে শেষ। তো এই যখন আমরা ABDA এই লুপে একটা প্রয়োগ করছি, তারপরে BCDB একটা লুপে প্রয়োগ করছি, তার মানে এইখানে সবগুলো রেজিস্টর কিন্তু আমি একবার KVL অ্যাপ্লাই করা শেষ। তো এই যে এইখানে যে 4 ভোল্ট এটা কিন্তু বাদ পড়ে আছে, তার মানে এটাকেও আমার ম্যাথের মধ্যে নিতে হলে কি করতে হবে, KVL অ্যাপ্লাই করতে হবে। এখন এইখানে আমি KVL অ্যাপ্লাই করতে পারি দুইভাবে KVL অ্যাপ্লাই করা যায়। একটা হচ্ছে এখানে মনে করো যে এ থেকে মানে এই দিকে একটা KVL অ্যাপ্লাই করা যায়, এই দিকে A B C
ই এফ এ, এখানেও কেভিএল অ্যাপ্লাই করতে পারো, অথবা এ থেকে ডি, ডি থেকে সি, সি থেকে ই, ই থেকে এফ, এখানেও কেভিএল অ্যাপ্লাই করতে পারো। অর্থাৎ এই দিক দিয়েও কেভিএলটা অ্যাপ্লাই করা যায়, আবার এই দিক দিয়েও কেভিএলটা অ্যাপ্লাই করা যায়। তো এইখানে দুইটাই যেহেতু অ্যাপ্লাই করা যায়, তা আমি এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ই, ই থেকে এফ, এফ থেকে এ, এই যে বিন্দুগুলো আছে এইখানে কেভিএলটা অ্যাপ্লাই করব। তাহলে এ থেকে শুরু, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ই, ই থেকে এফ। তাহলে এ বি সি ই এফ এ, যেখান থেকে শুরু সেখানেই শেষ, লুপে কেভিএল প্রয়োগ করে পাই। তাহলে প্রথমে কোথায় যাচ্ছি? এ থেকে বিতে। তাহলে এ থেকে বিতে যদি যাই, তাহলে আমি কোন প্রান্ত দিয়ে বের হচ্ছি? মাইনাস প্রান্ত দিয়ে বের হচ্ছি। তারপরে মাইনাস কারেন্ট এবং রেজিস্ট্যান্সের গুণফল, তাহলে 10i1, এই যে -10i1, -10i1। তারপরে কোথায় যাচ্ছি? বি থেকে সিতে। তাহলে বি থেকে সিতে যাচ্ছি, তাহলে মাইনাস প্রান্ত দিয়ে বের হচ্ছি, তার মানে 40i4, 40i4, রেজিস্ট্যান্সের মান 40, কারেন্টের মান i4, তাহলে -40i4। তারপরে কোথায় যাচ্ছি? সি থেকে ইতে। তো সি থেকে ই এর মধ্যে তো কিছু নাই, তাহলে এটা বাদ। তারপরে কোথায় যাচ্ছি? ই থেকে এফ এ। ই থেকে এফ এ যখন যাচ্ছি, তার মানে বেরোচ্ছি কোন? ই থেকে এফ এ যখন যাচ্ছি তখন বেরোচ্ছি কোন প্রান্ত দিয়ে? প্লাস প্রান্ত দিয়ে। কত ভোল্ট? এখানে ভোল্টেজের মানটা দেওয়াই আছে, তাহলে সরাসরি 4 ভোল্ট এটা আমরা বসাই দিলাম। তারপরে কোথায় যাচ্ছি? এফ থেকে এতে। তো এফ থেকে এতে যখন যাচ্ছি এখানে কিছু নাই, তার মানে আমাদের মোটামুটি কেভিএল অ্যাপ্লাই করা শেষ। তাহলে ইজিক্যাল টু দিয়ে দিব 0। ভোল্টেজের বীজগণিতিক যোগফল 0 অথবা সমষ্টি 0, তাহলে এইগুলোর ক্যালকুলেশন করার পর ইজিক্যাল টু 0। তো এখন -10i1, -40। এখন i4 এর মান আমরা কত জানি? এই যে ইকুয়েশন 1-এ জানি i1 - i3, তাহলে এটা বসাই দেওয়া হয়েছে i1 - i3 ইজিক্যাল টু -4। অর্থাৎ এই যে +4টা ছিল, +4টা ইকুয়ালের ওই পাশে গেলে -4 হয়। তো -10i1, এখন -40, এখানে i1 প্লাস, এই যে মাইনাসে মাইনাসে প্লাস 40i3 ইজিক্যাল টু -4। তাহলে এখান থেকে 10 আর 40, যেহেতু দুইটাই মাইনাস, তার মানে -50, 10 আর 40, তার মানে -50 আর প্লাস 40i3 -4। তাহলে এখানে কিন্তু আমার i2 এর ইকুয়েশন নাই। দেখো এইখানে আমরা যে ইকুয়েশন পাইছি প্রত্যেকটাতে i1 i2 i3 ছিল, এটাতেও i1 i2 i3 ছিল। তো এইটাতে কি হয়েছে? এটাতে i1 আছে আর হচ্ছে i3 আছে, তার মানে i2 নাই। তো i2 এর মান এটার জন্য 0। তো আমরা এখন যে 3টা সমীকরণ পাইলাম, একটা হচ্ছে 4 নাম্বার, একটা 5 আর একটা 6, অর্থাৎ যেগুলাতে আমরা কেভিএল প্রয়োগ করছি আর কি। তো সমীকরণ পাওয়ার পরে এখন এইটাকে ক্যালকুলেটারে সলভ করলেই অঙ্কটা হয়ে যাবে। তো ক্যালকুলেটারে কিভাবে সলভ করতে হয় চলো সেটা একটু দেখাই দিই। তাহলে দেখো প্রত্যেকটা সমীকরণে আমাদের সর্বোচ্চ কয়টার মান আননোন আছে, অর্থাৎ এখানে i1 i2 i3, অর্থাৎ 3টা মান আমাদের আননোন আছে আর কি। তো আমরা ইকুয়েশনের মাধ্যমে, ক্যালকুলেটারে ইকুয়েশনের মাধ্যমে এটা সলভ করব। ক্যালকুলেটার এক একজনের এক এক রকম থাকতে পারে, তো ইকুয়েশন ফাংশনের মধ্যে গেলে আমরা এটা সলভ করতে পারবো। তো আমরা যাদের এই ক্যালকুলেটারগুলো আছে, দেখো আমরা প্রথমে মোডে যাব, মোডে যাওয়ার পরে আবার চাপ দিব, তারপরে এই যে ইকিউএন, প্রথমটা ইকুয়েশন, ইকিউএন দ্বারা বোঝাচ্ছে আসলে ইকুয়েশন, সমীকরণ কত আছে? 1-এ আছে, তার মানে আমরা 1-এ চাপ দেব। এখন বলতেছে কি আননোন ভ্যালু কয়টা? 2টা নাকি 3টা? তো আমরা দেখতেছি i1 i2 i3 আমাদের ইকুয়েশনে আছে, তার মানে 3টা আর কি, সর্বোচ্চটা নিব, তার মানে আননোন ভ্যালু 3টা। এখন a1 মানে বোঝাচ্ছে তুমি a1-এ আসলে কার মান বসাইতে চাও। তো এইখানে যেহেতু i1 আছে, ক্যালকুলেটারে তো আর i1 আসবে না, ক্যালকুলেটারে আসবে হচ্ছে a1। তো i1-এর সাথে আমাদের যে শুধু মান থাকবে, এই মানটা আমরা দিব, তার মানে a দ্বারা বোঝাচ্ছে i1। তারপরে তাহলে এখন আমাদের a1, তার মানে i1 বোঝাচ্ছে, i1-এর সাথে কত আছে? -10,
তাহলে আমরা বসাই দিই -10 দেওয়ার পরে ইকুয়াল চাপবো। এখন বলতেছে বি ওয়ানের মান কত, অর্থাৎ আমরা I2টা যেটা থাকবে সেটাকে আমরা বলবো বি ওয়ান বলবো। I2 যেটা সেটা হচ্ছে B1, অর্থাৎ এটা হচ্ছে A1, এটা B1 আর এটা C1 ক্যালকুলেটরের ক্ষেত্রে। তো এখন B1-এর মান, তার মানে I2 এর সাথে কত আছে +20, তাহলে প্লাস তো আর ক্যালকুলেটারে উঠানোর দরকার নেই, মাইনাস থাকলে সেটা উঠাবো, তাহলে +20। তারপর বলতেছে C1-এর ভ্যালু কত, C1 তার মানে সেটা হচ্ছে এই যে 4 নাম্বার ইকুয়েশনে I3 যেটা, I3 এর সাথে কত আছে, শুধু ভ্যালুগুলো উঠাবো, -30, অর্থাৎ মাইনাস কিন্তু উঠাইতে হবে, -30। এখন বলতেছে D1 মানে হচ্ছে এই যে সমান সমান চিহ্ন আছে এটার পরেরটা, তাহলে D1-এর মান কত, 0, তার মানে এটা আমরা 0 বসাই দিব। এখন বলতেছে A2, তাহলে শুরু হয়েছিল কি দিয়ে, A1 দিয়ে, এখন A2, তার মানে আলাদা আর একটা সমীকরণে চলে গেল। তার মানে A2 মানে কি, এই জন্যে এই যে I1টাকে প্রথমে রাখবা I2, অর্থাৎ ক্যালকুলেটারে বসানোর জন্যে এরকম সাজাই নিবা আর কি, যেরকমই ইকুয়েশন আসুক না কেন এরকম I1টাকে সাজাই নিবা প্রথমে, তারপর I2 I3 এরকম সিরিয়াল করবো। তাহলে এখন বলতেছে কি A2 কত, তার মানে এইখানকার যে I1 ছিল সেটা ছিল A1, এইখানকার যে I1 এটা হয়ে গেল A2, তাহলে A2 এর ভ্যালু কত, -40, তাহলে -40। এখন বলতেছে B2 মানে হচ্ছে I2 এর কত আছে 20, 2 নাম্বার ইকুয়েশনের কারণে এখানে 2 হিসেবে আসতেছে, আর আগেরটা 1 নাম্বার ইকুয়েশন ছিল জন্য এটা 1 হিসেবে আসতেছে। C2 মানে হচ্ছে I3 আমরা ধরছি, I3 এর ভ্যালু কত, 90, +90, প্লাস দেওয়ার দরকার নেই। তারপর D2 মানে ইকুয়েশনের পরে যেটা থাকবে, তাহলে এটা কি কত আছে, 0 আছে, 0। এখন বলতেছে A3, তার মানে ইকুয়েশন নাম্বার 3-তে চলে যাও, তাহলে A মানে আমরা কি I1 ধরছি, তাহলে I1-এর ভ্যালু কত আছে, -50, -50। এখন B3, মানে আমরা কি ধরছিলাম, মানে ধরছিলাম I2, তো এইখানে আমাদের B এর কোনো সমীকরণ আছে, B নাই, অর্থাৎ I2 এর কোনো মানই নাই। যদি কোনো না থাকে মান, অর্থাৎ I1 আছে আর I3 আছে, যদি না থাকে তাহলে সেটার মান আমরা 0 ধরবো। এটা কিন্তু ক্যালকুলেশন করার সময় ভুল হয়, তো যদি না থাকে সেটা আমরা 0 ধরবো। এখন C3 মানে আমরা ধরছি I3, তাহলে I3 এর ক্ষেত্রে কত আছে, C মানে I3 দিয়ে প্রকাশ করছি 40। বলতেছে D3 এর মান কত, তো D3 এর মান হচ্ছে আমাদের -4। দেখো এই ইকুয়েশনে অন্য দুইটা 0 ছিল কিন্তু এটার ক্ষেত্রে -4 আছে, তাহলে -4। এখন যদি আমি ইকুয়েশন চাপি, দেখো x মানে হচ্ছে I1, অর্থাৎ আমাদের প্রথম যেটা দিবে সেটা হচ্ছে I1 এর ভ্যালু, তাহলে x এর মান কত আসছে, 0.1, তার মানে এখানে I1 এর ভ্যালু হবে 0.1। তারপরে কত আসছে, তারপরে যদি আবার ইকুয়ালে চাপ দিই y, তার মানে এটা হচ্ছে I2, অর্থাৎ XYZ দিয়ে প্রকাশ করবে, কত আসছে 0.0875। তারপরে আবার ইকুয়ালে চাপ দিলে এখানে Z এর মান অর্থাৎ I3 এর মান চলে আসবে। ফলাফলে যেটা আসতেছে XYZ সেটা ক্রমান্বয়ে, তুমি ম্যাথের ক্যালকুলেশনের ক্ষেত্রে যে A দিয়ে প্রকাশ করলা I1, B দিয়ে প্রকাশ করলা I2, C দিয়ে প্রকাশ করলা I3, D দিয়ে ইকুয়ালের পরের যে ভ্যালুটা, এখানে ক্যালকুলেশনে লাস্টে যে XYZ এর মান আসবে সেটা হচ্ছে X মানে হচ্ছে I1, Y মানে I2 আর Z মানে I3 এর মান কত দেওয়া আছে, 0.025 এত
সবগুলোর সাথে অ্যাম্পিয়ার লিখে দিই তাহলে আমরা। তার মানে এখানে আমরা I1 I2 এবং I3 এর মানটা পেয়ে যাব। তো ক্যালকুলেটরে করলে এই ইকুয়েশনগুলো সহজে সলভ করা যায়। তাহলে এখন আমাদের বলছিল কি I1 I2 I3 I4 এবং I5 এর মান নির্ণয় করতে। তাহলে আমরা তো I1 I2 এবং I3 এর মান পাইলাম। তা এখন I4 আর I5 এর মান কীভাবে বের করবো? I4 এর ক্ষেত্রে I1 মাইনাস I3 ইকুয়েশনে, তাহলে I1 আর I3 এর মান যদি আমরা বিয়োগ করি তাইলে I4 এর মানটা পাবো, আর I5 এর মানটা কি I2 প্লাস I3, তার মানে ওই দুইটা যদি যোগ করি তার মানে I5 এর মানটা পেয়ে যাব। তো ইকুয়েশনের ক্ষেত্রে এইখানে সবসময় খেয়াল রাখবা, যদি কোনো একটার মান যদি দেওয়া না থাকে, অর্থাৎ এখানে I1 আছে আর I3 আছে, I2 নাই, তার মানে এটার মান কিন্তু 0, I2 এর মানটা 0 হয়ে যাবে আর কি। মানে ক্যালকুলেটরে বসানোর সময় I2 এর মানটা 0 বসাবো আমরা। তো এই যে IXY এর মান আমরা বের করলাম, আবার ইকুয়াল চাপলে কিন্তু আবার এই 1 চলে আসবে, অর্থাৎ এখানে চেকও করা যাবে যে তুমি এই 1-এর মানটা কত বসাইছিলা। এই যে এই 1-এর মান আমরা -10 বসাইছি, তারপরে হচ্ছে B1 এর মান কত আছে 20, এই যে ইকুয়ালে চাপ দিলে 20, আবার ইকুয়ালে চাপ দিলে -30 হচ্ছে কিসের মান ছিল, এই I3 এর মান ছিল। তারপর D1 এর মান হচ্ছে 0, এই যে চাপ দিলে D1 এর মান 0, অর্থাৎ এখানে ইকুয়াল চাপ দিলে এখানে এটা কিন্তু চেকও করা যাবে। এই যে A3 এর জন্য কত ছিল -50, তারপরে B3 এর জন্য ছিল 0, তার মানে I2 ছিল না, এই জন্য 0, তারপরে ইকুয়াল চাপ দিলে পরে C3 এটার জন্য ছিল এই যে 40, তারপরে D3 এর জন্য ছিল -4। এই যে এটা হচ্ছে চেক করার উপায়। যদি ভুল হয় তাহলে এইখানে যদি মনে করো যে এইখানে -4 আছে, যদি -4 না এসে মনে করো যে কোনো কারণে ভুল করছো, -5 আছে, তুমি -4 তুলছো, তাহলে এইখানে -5 ইকুয়াল করে দিলে এটা তখন -5 হয়ে যাবে, তখন এক্সের মানটা কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এখান থেকে চেঞ্জ করারও সুযোগটা আছে। তো ক্যালকুলেটারের এই ফাংশন চলে আসলে পরে এটাকে আবার ফিরে আনার জন্য এই যে মোড শেপে 1-এ চাপতে হলে আবার আগের মতো হয়ে যাবে, তাছাড়া ওই রকমই থেকে যায় আর কি। তো এখন আমরা I4 এর মান I1 মাইনাস I3 ইকুয়েশন থেকে জানি, I1 মাইনাস I3, তাহলে I1 এর ভ্যালু হচ্ছে 0.1 মাইনাস I3 0.025, 0.075, তার মানে 0.075 এত অ্যাম্পিয়ার। তাহলে I5 সমান আমরা কি জানি, এটা হচ্ছে 1 নং থেকে, আর I5 হচ্ছে 2 নং থেকে, তার মানে 2 নং থেকে I5 ইজ ইকুয়াল টু I2 প্লাস I3। তাহলে I2 এর মান কত 0.0875 প্লাস I3 এর মান হচ্ছে 0.025। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে অ্যান্সারে গিয়ে I1 I2 I3 I4 এবং I5 এর মানটা লিখে দিলেই হয়ে যাবে। তো ভিডিওটা একটু ভালো করে দেখবা কয়েকবার, যদি না বোঝো তাহলে কয়েকবার দেখলে পরেই বুঝতে পারবে আর কি। আর ক্যালকুলেটারের ক্যালকুলেশনের ক্ষেত্রে ইকুয়েশনের বিভিন্ন ক্যালকুলেটারে বিভিন্ন নিয়ম থাকতে পারে, ওইটা দিয়ে ইউটিউবে সার্চ দিবা যে এটার ইকুয়েশন কিভাবে বের করতে হয়, তো ওখানে দেখতে পাবা। অন্যান্য ক্যালকুলেটারে এই ক্যালকুলেটারটাতেই ইকুয়েশনের যে ফর্মুলাটা আছে এটাই মূলত জটিল, অন্যান্য আরও যে আপডেট ক্যালকুলেটারগুলো আছে ওইগুলোতে আরও সহজে করা যায়।